আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি আজকে রেদওয়ান মাহমুদ রেজা। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুল আমাদের এই প্ল্যাটফর্মে আমরা প্রায় 1800 ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য ফার্স্ট ইয়ার টু ফিফথ ইয়ার এবং প্লাস তারই সাথে সাথে আমাদের ক্যারিয়ার রিলেটেড এবং এক্সাম ওরিয়েন্টেড যে সকল ভিডিওগুলো আমরা তৈরি করছি সেগুলো আমাদের স্বনামধন্য টিচার আমাদেরকে অনেক হেল্প করেছেন। ওনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়ে ওনারা আমাদের সাথে এই সুন্দর সুন্দর ক্লাসগুলো নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই সেশনটা আমরা সাজিয়েছি রেসপিরেটরি মেডিসিন ফাইনাল প্রপ রিটেন সেশন নিয়ে। আজকে আমাদের এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর রাজীব কুমার সাহা স্যার, যিনি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হসপিটালে মেডিসিন বিভাগে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমাদের ইজিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রেজা। আজকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আজকে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আমি রেজাকে এবং যে সবাই যারা আ এই সেশনটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমাদের রিটেন যে পর্বটি হবে, যে রিটেন পর্ব হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের রিটেন এক্সামের উপরে কোয়েশ্চেন গুলা। এটি পার্ট 4। তার মানে হচ্ছে আমরা ৩ টি পার্ট অলরেডি আলোচনা করেছি। ৩ টি পার্টে আমরা আ যতটুক আমাদের চেক লিস্টে যে কোয়েশ্চেন গুলা ছিল, সেগুলা ধরে, ধরে আলোচনা করে আমরা আজকে প্রায় শেষ পর্বে এসেছি। আজকে আমাদের রিটেন আ আ রিটেনটা শেষ হয়ে যাবে হয়তো। এর পরবর্তীতে আমাদের রেসপিরেটরি সিস্টেম নিয়ে আমরা একটি ভাইভাতে কি রেসপিরেটরি সিস্টেম থেকে কোয়েশ্চেন কিভাবে হতে পারে সেগুলো নিয়ে একদিন আলোচনা করব। প্লাস হচ্ছে আমি হচ্ছে আ যে টপিকস গুলো আছে রেসপিরেটরি সিস্টেমের যে ডিজিজ গুলো আছে, সেই ডিজিজ গুলাও কিন্তু আমরা একটা, একটা করে ধরে, ধরে আলোচনা করব। অলরেডি আমরা আ ২ টি বা ৩ টি টপিকস অলরেডি আলোচনা করেছি। তো রিটেন কোয়েশ্চেন রিটেন লেখার ব্যাপারে আমি একটু আজকে একটু সামারাইজ ২-১ টি কথা বলবো আবারও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো যে রিটেন কোয়েশ্চেন কয়েকভাবে আসে। একটা হচ্ছে বড় অ বড় কোয়েশ্চেন আর কিছু হচ্ছে ছোট কোয়েশ্চেন। তো এই বড় ছোট যেভাবেই আসুক না কেন কোয়েশ্চেনের নাম্বার কত এবং সেই কোয়েশ্চেনে আমরা কতটুকু সময় দেব। এটি যদি আমরা জাজমেন্ট না করতে পারি তাহলে কিন্তু হবে না। ধরা গেল যে একটি কোয়েশ্চেন এসেছে হচ্ছে আ আ টিবির উপরে কিন্তু কোয়েশ্চেনের নাম্বার হলো ৫ নাম্বার। তাহলে আমরা এই ৫ নাম্বারে ৫ মিনিটের ভিতরে যতটুক লেখা যায় ততটুক লিখব। আবার এই টিবির উপরে একটি কোয়েশ্চেন এসেছে যে কোয়েশ্চেনের নাম্বার বেশি ১০। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে তখন ইলাবোরেট করব। তার মানে আমাদের নলেজটা হতে হবে যে কনসাইজ এবং হচ্ছে আ মানে নলেজটা হবে সাউন্ড নলেজ। যে সাউন্ড নলেজ যদি থাকে তাহলে আমরা এই টপিকসটাকেই সময়ের উপরে ভিত্তি করে, নাম্বারের উপর ভিত্তি করে ছোট করতে পারবো, আবার বড় করতে পারবো। আর যদি আমাদের নলেজটা যদি সাউন্ড না হয় তাহলে কিন্তু আমরা দেখা গেল যে ওই যতটুকু জানি ততটুকু লিখে বসে আছি। আবার বড় যখন কোয়েশ্চেনটা বড়, টপিকসটা ছোট কিন্তু নাম্বারটা বেশি। তাহলে কিন্তু আমরা আবার বড় করে লিখতে পারব না। এইজন্য আমাদের এই প্রত্যেকটা ডিজিজ সম্বন্ধে বা কমন টপিকস গুলো সম্বন্ধে খুব আ আ ভালোভাবে পড়তে হবে যাতে আমরা ছোট আসলে ছোট করে লিখতে পারি, আবার বড় আসলে বড় করে লিখতে পারি। আ তো আমি আমাদের মনে হয় যে একটা চেক লিস্ট আছে, ওই চেক লিস্টের কোয়েশ্চেন এ চলে যাই আজকের আ আস আ রিটেন কোয়েশ্চেন গুলাতে। রেজা, আমি চলে যাচ্ছি জি, ওইদিকে অবশ্যই তাহলে। স্যার। জি, ওকে। অবশ্যই স্যার। রেসপিরেটরি সিস্টেমে আমরা রেসপিরেটরি ফেইলিউর, অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, পালমোনারি টিউবারকুলোসিস, আ ব্রঙ্কিয়াকটেসিস, লাং অ্যাবসেস আ আলোচনা করেছিলাম। আমাদের আজকে না, আমরা হচ্ছে আজকে ব্রঙ্কিয়াকটেসিস, আমরা নিউমোনিয়া পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্রঙ্কিয়াকটেসিস, লাং অ্যাবসেস এগুলা নিয়ে আজকে আমরা আলোচনাটা
শুরু করব। হ্যাঁ, তাহলে আজকে টপিকসটা শুরু করি আমরা ব্রঙ্কিয়েক্টেসিস এবং লাং অ্যাবসেস। এগুলার ভেতরে কিছু কোয়েশ্চেন থাকে যে আ আ এগুলা হচ্ছে সাপোর্টেটিভ লাং ডিজিজ। ব্রঙ্কিয়েক্টেসিস, লাং অ্যাবসেস, নিউমোনিয়া এই এই লাং ডিজিজ গুলার ভিতরে পুরুলেন্ট স্পুটাম থাকে। এজন্য আমরা এগুলাকে এজ এ হোল আমরা সাপোর্টেটিভ লাং ডিজিজ বলি। তো এগুলার ভিতরে যদি একটি কোয়েশ্চেন আসে যে হাউ ক্যান ইউ ডিফারেনশিয়েট পালমোনারি টিউবারকুলোসিস ফ্রম ব্রঙ্কিয়েক্টেসিস? তাহলে আ আমরা এটা কিভাবে ডিফারেনশিয়েট করব পালমোনারি টিবি থেকে ব্রঙ্কিয়েক্টেসিসটাকে? প্রথমেই আমরা বলব যে আমরা প্রপার হিস্ট্রি টেকিং করব। হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন ৩ টা ভাগে আমরা ভাগ করব। পালমোনারি টিউবারকুলোসিস ফ্রম ব্রঙ্কিয়েক্টেসিস। হিস্ট্রিতে আমরা কি, কি জিনিস দেখব যে পালমোনারি টিউবারকুলোসিস হিস্ট্রিটা হবে যে পেশেন্টের লো গ্রেড ফিভার, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে এবং নাইট সোয়েট থাকবে। সো একটা লো গ্রেড ফিভারের হিস্ট্রি দিবে পেশেন্ট এবং সেক্ষেত্রে ফিভারটা ইউজুয়ালি হচ্ছে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয় এবং হচ্ছে আ এক্ষেত্রে আ লো গ্রেড ফিভারের সাথে নাইট সোয়েট থাকে। এই ফিভারের হিস্ট্রিটা, এই টিপিক্যাল হিস্ট্রিটা খুব ইম্পোর্টেন্ট পালমোনারি টিউবারকুলোসিস এর ক্ষেত্রে। আবার টিবির পেশেন্ট হিস্ট্রি দিবে হচ্ছে যে পেশেন্টের কাফ থাকে। কাফের সাথে স্পুটাম প্রোডাকশন হয়। অকেশনালি পুরুলেন্ট আবার কখনো মিউকোয়েটও হতে পারে। কিন্তু যদি ব্রঙ্কিয়েক্টেসিস হয়, ব্রঙ্কিয়েক্টেসিস এর পেশেন্ট হিস্ট্রি দিবে হচ্ছে ফাউল স্মেলিং, পুরুলেন্ট, স্পুটাম এবং হিউজ অ্যামাউন্ট অফ স্পুটাম প্রোডাকশন হবে ইউজুয়ালি ইন দ্য আর্লি মর্নিং। সারাদিনই হবে। আ কিন্তু মর্নিং এ বেশি প্রোডাক্টিভ স্পুটামের হিস্ট্রি দিবে। এই স্পুটামের হিস্ট্রিটা খুব ইম্পোর্টেন্ট যে টিবির ক্ষেত্রে যে হিস্ট্রি দিবে যে আ স্পুটাম প্রোডাকশন হয় প্রোডাক্টিভ হতে পারে। কিন্তু এত পুরুলেন্ট এবং এত আ আ এত এত বেশি হবে না। অ্যামাউন্টটাও এত বেশি থাকবে না। এবং ফাউল স্পেলিং এত বেশি হবে না। যেটা ফাউল স্পেলিং, পুরুলেন্ট এবং হচ্ছে কপিয়াস স্পুটাম প্রোডাকশন যেটা হিস্ট্রি হচ্ছে ব্রঙ্কিয়েক্টেসিস এর। পালমোনারি টিউবারকুলোসিস এর আ ক্ষেত্রে পেশেন্টের আ হচ্ছে পাশাপাশি হিমোপ্টাইসিস ২ দিকেই থাকতে পারে। টিবিতেও পালমোনারি টিউবারকুলোসিসও থাকতে পারে, আবার ব্রঙ্কাইটিসও থাকতে পারে। সো এটাতে আমরা ডিফারেনশিয়েট করতে পারব না। তারপরে হচ্ছে পেশেন্টের কাশি তো ২ দিকেই থাকবে। আ পালমোনারি টিউবারকুলোসিস এর হিস্ট্রিটা ইউজুয়ালি আমরা দেখব যে একটু আ ৩ সপ্তাহ বা ফিউ উইকস টু ফিউ মান্থ হিস্ট্রি দিবে পালমোনারি টিউবারকুলোসিস এর। কিন্তু ব্রঙ্কাইটিসিস হিস্ট্রি কিন্তু ইউজুয়ালি আমরা দেখি যে সেভারাল মান্থ টু ইয়ার্স হিস্ট্রি দিচ্ছে। এবং হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস এ কিন্তু পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, সিস্টেমিক আপসেট তারপরে হচ্ছে ওয়েট লস থাকবে। কিন্তু ব্রঙ্কিয়েক্টেসিস এ সেগুলা থাকতে পারে, নাও থাকতে পারে, নট সিগনিফিক্যান্ট। এই এম এই হিস্ট্রি গুলার সাথে আ ওয়েট লস এর সিগনিফিক্যান্ট হিস্ট্রিটা পালমোনারি টিউবারকুলোসিস এর কাছেই থাকে। আর ব্রঙ্কিয়েক্টেসিস এর কাছেও থাকতে পারে যদি লং স্ট্যান্ডিং ব্রঙ্কিয়েক্টেসিস হয় এবং সিম্পটোমেটিক হয়। আ এই হিস্ট্রি গুলার পাশাপাশি আমরা ফিজিক্যাল এক্সামিনেশন এ দেখব যে এক্সামিনেশন এ আমরা কি পাই? আ আমরা পালমোনারি টিউবারকুলোসিস এর ক্ষেত্রে ইউজুয়ালি ফিজিক্যাল এক্সামিনেশন এ অ্যানিমিক পেতে পারি পেশেন্টকে। লিম্ফ নোড পাওয়া যেতে পারে। সার্ভাইকাল লিম্ফ নোড মোস্ট কমনলি পাওয়া যায়। আ তাছাড়াও হচ্ছে পেশেন্টের ক্যাকেকিক থাকে। তারপরে হচ্ছে পেশেন্টের চেস্ট এক্সামিনেশন করলে কিছু জিনিস পাওয়া যায়। যেমন অ্যাপেক্স এর দিকে লাংস এর অ্যাপেক্স এ কিছু কনসলিডেশন এর ফিচার থাকতে পারে। প্লাল ইফিউশন থাকতে পারে। আর ব্রঙ্কিয়েক্টেসিস এর খুব ক্লিয়ার কাট আ আ চেস্ট ফাইন্ডিংস হচ্ছে পেশেন্টের যখন আমরা পেশেন্ট এক্সামিনেশন করব তখন বায়োল্যাটারাল বেসাল কোর্স ক্রিপিটেশন পাওয়া যাবে। এবং এই কোর্স ক্রিপিটেশন যেটা এটা কি হবে? কাফের সাথে অল্টার হবে। অল্টারড উইথ কাফিং। এটা কিন্তু ব্রঙ্কিয়েক্টেসিস এর জন্য খুবই স্পেসিফিক ফাইন্ডিংস। সো এই এই এক্সামিনেশন এর থেকে আমরা বলতে পারবো এটা ব্রঙ্কিয়েক্টেসিস আর এটা টিউবারকুলোসিস। ইনভেস্টিগেশন এর ভিতরে আমরা আ টিবির জন্য কি করি? চেস্ট এক্স-রে করি, স্পুটাম এক্সামিনেশন করি। স্পুটামের এএফবি দেখি, স্পুটামের জিন এক্সপার্ট করি। চেস্ট এক্স-রে তে আমরা প্যাচি ওপাসিটি দেখি। তারপরে ইফিউশন থাকতে পারে, প্লাল ইফিউশন।
আর আর হচ্ছে পেশেন্টকে। আর যদি আমরা ব্রঙ্কিওটেসিস এর কথা বলি, ব্রঙ্কিওটেসিস এর রিং লাইক শ্যাডো সেটা এক্স-রে তে আমরা দেখতে পারি। যদি এক্স-রে তে ভালো বোঝা না যায় তাহলে আমরা এইচআর-সিটি স্ক্যান অফ দ্যা চেস্ট করব এবং করে আ আ বেজের দিকে রিং শ্যাডো দেখব। রিং শ্যাডো, রিং লাইক শ্যাডো যেগুলো, সেগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা এটা ব্রঙ্কিওটেসিস বুঝতে পারবো। সো আমরা হিস্ট্রি, এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন ২ টা দিয়েই আমরা টিউবারকুলোসিস থেকে ব্রঙ্কিওটেসিস আলাদা করব। এরপরে একটি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ফাইন্ডিংস উইল ইউ গেট অন চেস্ট এক্সামিনেশন অফ এ লাং অফ এ অ্যাবসেস পেশেন্ট? লাং অ্যাবসেস পেশেন্টের চেস্ট এক্সামিনেশনে কি ফাইন্ডিংস পাওয়া যেতে পারে? লাং অ্যাবসেস মানে একটা ক্যাভিটারি লাং লেশন। সো ক্যাভিটারি লাং লেশনে আমরা যেটা পাই সেটা হলো যে চেস্টের যখন আমরা ইন্সপেকশন করব, ইন্সপেকশন করলে দেখা যাবে যে সাইডে লাং ক্যাভিটি আছে সেই সাইডের চেস্ট এক্সপানশন, চেস্ট মুভমেন্টটা কমে যাবে, রেস্ট্রিক্টেড হবে। তারপর আমরা পেশেন্টের ট্রাকিয়া দেখব, অ্যাপেক্স বিট দেখব। ট্রাকিয়া অ্যান্ড অ্যাপেক্স বিট ইউজুয়ালি এখানে চেঞ্জ হয় না, আনচেঞ্জড থাকে। তারপরে আমরা চেস্ট এক্সপানসিবিলিটি যদি দেখি তাহলে যে সাইডে লাং অ্যাবসেস আছে সেই পাশে চেস্ট এক্সপানশন কমে যাবে। এরপরে আমরা পারকাশন করব। পারকাশন নোটটা হবে ডাল। ইন কেস অফ লাং অ্যাবসেস পারকাশন নোট ডাল হবে। বেস সাউন্ড আমরা কি পাবো? এখানে আমরা ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবো। ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবো। অ্যাডেড সাউন্ড কি পাবো? অ্যাডেড সাউন্ড পাবো আমরা ক্রিপিটেশন। ইউজুয়ালি এখানে কোর্স ক্রিপিটেশন পাওয়া যায়। আমরা ভোকাল ফ্রিমিটাস এবং রেজোনেন্স ২ টাই এখানে ইনক্রিজড হবে। এবং আমাদের আ কোনো রংকাই ইউজুয়ালি থাকে না এক্ষেত্রে। সো চেস্ট এক্সামিনেশন করলে আমরা এই ফাইন্ডিংস টাই পাবো লাং অ্যাবসেস এর ক্ষেত্রে। আ এখন যদি প্রশ্ন আসে যে আমরা লাং অ্যাবসেস কিভাবে ট্রিটমেন্ট করব? তো লাং অ্যাবসেস এর ট্রিটমেন্ট যদি চাই তাহলে আমরা এটা ভাগ করে বলব যে জেনারেল ম্যানেজমেন্ট করব। পেশেন্টকে স্পেসিফিক ম্যানেজমেন্ট করব। স্পেসিফিক ম্যানেজমেন্ট ২ ধরনের হতে পারে। একটি হলো হচ্ছে আ আ মেডিকেল ম্যানেজমেন্ট, আরেকটি হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো জেনারেল ম্যানেজমেন্ট আমরা কি করি? একটা লাং অ্যাবসেস এর পেশেন্টের ইউজুয়ালি ফিভার থাকে। ফিভার থাকলে আমরা অ্যান্টিপাইরেটিক বা প্যারাসিটামল ইউজ করব। তারপরে একটি লাং অ্যাবসেস এর পেশেন্টের যদি হচ্ছে আ আস আ অ পেশেন্টের যদি হাইপোক্সিয়া থাকে তাহলে আমরা অক্সিজেন দিব লাং অ্যাবসেস এর পেশেন্টের। তারপরে যে হচ্ছে পেশেন্টের যদি ব্রেথলেসনেস, কাফ থাকে তাহলে আমরা পেশেন্টটাকে অক্সিজেনের পাশাপাশি সালবিউটামল দিয়ে নেবুলাইজ করব যাতে পেশেন্টের কাশি কমে। তো এবং পেশেন্টের অনেক ক্ষেত্রে আ ডিহাইড্রেশন থাকতে পারে। তো ডিহাইড্রেশন যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্ট ইস ভেরি ইম্পোর্টেন্ট। সো জেনারেল ম্যানেজমেন্ট আমরা যখন হয়ে গেল, তারপরে আমরা যাব হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট অফ লাং অ্যাবসেস। তো স্পেসিফিক ম্যানেজমেন্টে আমরা কি করব? একটি লাং অ্যাবসেস এর পেশেন্টকে যে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিকটাই হচ্ছে অ্যা অ্যা অ্যান্টিবায়োটিকটাই হচ্ছে অ্যা আ মেইন ট্রিটমেন্ট লাং অ্যাবসেস এর ক্ষেত্রে। আ কি অ্যান্টিবায়োটিক দিব? অ্যান্টিবায়োটিক দিব আমরা হচ্ছে স্পুটামের কালচার সেনসিটিভিটি করে যেটা সেনসিটিভ আসবে সেটাই আমরা দিব। কিন্তু আমরা ইউজুয়ালি যে কালচার সেনসিটিভিটি রিপোর্ট আসার আগে একটা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করি। তো কি শুরু করতে পারি? আমরা অ্যামোক্সিক্লেভ শুরু করতে পারি। সাথে হচ্ছে আমরা আম সেফুরক্সিম শুরু করতে পারি। আর আমরা হচ্ছে আ ফ্লুক্লোক্সাসিলিন শুরু করতে পারি। আমরা হচ্ছে সাথে আ গ্রাম নেগেটিভ কভারেজ মেট্রোনিডাজোল শুরু করতে পারি। এগুলো হচ্ছে এম্পিরিক্যাল থেরাপি। বাট মেইন ট্রিটমেন্ট হবে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্যা কালচার সেনসিটিভিটি। আর যদি দেখা যাচ্ছে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট ফেল করছে এবং লাং অ্যাবসেস এর ইমপ্রুভমেন্ট হচ্ছে না বা লাং অ্যাবসেস এর সাইজ যদি বড় হয় ৫ সেন্টিমিটারের তখন কিন্তু আমরা এটা সার্জিক্যাল আ এক্স আ ড্রেনেজ করব। যেটা থোরাসিক সার্জারি করে থাকে। সো এভাবে আমরা লাং অ্যাবসেস এর ট্রিটমেন্টটা দিতে পারি। এরপরে যদি একটা কোয়েশ্চেন থাকে যে a 25 ইয়ার্স ওল্ড স্টুডেন্ট অ্যাটেন্ড ইন দ্য আউটপেশেন্ট ডিপার্টমেন্ট
of the history of cough and purulent sputum for 7 days. Make a checklist, the clinical sign, find out the cause. তো পুরুলেন্ট স্পুটাম এবং হচ্ছে কাফ নিয়ে ৭ দিনের যদি আসে, তাহলে আমরা এইখানে কি, কি ডিডি চিন্তা করব, তার উপরে বেসিস করে আমরা সাইন খুঁজবো। আমরা চিন্তা করব কাফ, পুরুলেন্ট স্পুটাম ১ নাম্বার নিউমোনিয়া, ২ নাম্বার লাং অ্যাবসেস, ৩ নাম্বার পালমোনারি টিউবারকুলোসিস। এই এইগুলা চিন্তা আমরা আগে নিয়ে আসবো। যেহেতু ২৫ বছর বয়স। নিউমোনিয়া, টিউবারকুলোসিস, লাং অ্যাবসেস। আর 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 এই ৩ টা ডায়াগনোসিস নিয়ে আমরা ৩ টা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নিয়ে আমরা আগাবো। তাহলে আমরা ক্লিনিক্যাল সাইন কি, কি খুঁজবো? পেশেন্টের আমরা কি, কি খুঁজবো? পেশেন্টের আমরা খুঁজবো যে পেশেন্টের টেম্পারেচার আছে কিনা ১ নাম্বার। যে একটা পেশেন্টের হাই গ্রেড ফিভার আছে কিনা এবং টেম্পারেচারটা আ হাই গ্রেড থাকলে যেরকম আমরা নিউমোনিয়া এবং লাং অ্যাবসেস এর ক্ষেত্রে হাই গ্রেড ফিভার থাকে। যদি লো গ্রেড ফিভার হয় সেক্ষেত্রে আ টিউবারকুলোসিস এর আমাদের আ আ দিকে যাবে আরকি। তারপরে আমরা খুঁজবো যে আ পেশেন্টের হচ্ছে চেস্ট পেইন আছে কিনা? যদি চেস্ট পেইন থাকে তাহলে দেখা যাচ্ছে যে একটা নিউমোনিয়া এবং আম লাং অ্যাবসেস এর ক্ষেত্রে চেস্ট পেইন থাকে। এইগুলা পুরুলেন্ট প্রোরাইটিক চেস্ট পেইন থাকে। টিউবারকুলোসিস এর ক্ষেত্রে সেরকম থাকে না। পেশেন্ট অ্যানিমিক কিনা? যদি অ্যানিমিয়া হয় তাহলে কিন্তু আমরা পেশেন্টটাকে চিন্তা করব যে এটা টিউবারকুলোসিস এর দিকে যাচ্ছে কিনা। আচ্ছা, সাথে হচ্ছে আ পেশেন্টের আমরা লিম্ফ নোড খুঁজবো। লিম্ফ নোডে যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমরা চিন্তা করব যে পেশেন্টের টিউবারকুলোসিস এর দিকে যাচ্ছে কিনা। কারণ লাং অ্যাবসেস আর নিউমোনিয়াতে ইউজুয়ালি লিম্ফ নোড থাকে না। ক্লাবিং আছে কিনা? যদি পেশেন্টের ক্লাবিং থাকে তাহলে কিন্তু আমরা আ লাং অ্যাবসেসটাকে আগে মাথায় নিয়ে আসবো যে পেশেন্টের মোস্ট প্রবাবলি লাং অ্যাবসেস আছে যে কারণে ক্লাবিং পাওয়া যাচ্ছে। এছাড়াও হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন এ আমরা চেস্ট দেখবো। চেস্টের ভিতরে আমরা দেখবো যে কনসোলিডেশন আছে নাকি ক্যাভিটি আছে নাকি প্লুরাল এফিউশন আছে। নাকি কোন জায়গায় একটি হচ্ছে কিছু স্ক্যাটার্ড ক্রিপিটেশন মানে যেটা টিউবারকুলোসিস এ থাকে। তো যদি কনসোলিডেশন এর ফিচার পাওয়া যায় তাহলে আমরা নিউমোনিয়া চিন্তা করব। যদি ক্যাভিটারি লাং আ আ লেশন পাওয়া যায়, তার মানে ক্যাভিটি পাওয়া যায়, তাহলে আমরা লাং অ্যাবসেস চিন্তা করব। আবার যদি প্যাচি হয়, তাহলে আমরা প্যাচি মানে স্ক্যাটার্ড ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে। তাহলে আমরা টিবিটা বঙ্কো নিউমোনিয়াকে রাখতে পারি ডিডিতে। আর আরেকটা হলো যদি প্লুরাল ডিফিউশন পাওয়া যায়, তাহলে কিন্তু এগুলা সবগুলাই হতে পারে। যেমন নিউমোনিয়াতেও প্যারানিউমোনিক ইফিউশন হতে পারে, লাং অ্যাবসেস ব্লাস্ট করে ইনফ্লামাটোরাসিস হতে পারে। আবার হচ্ছে টিবিতেও লাং প্লুরাল ডিফিউশন হতে পারে। টিউবারকুলার প্লুরাল ডিফিউশন। সো এই প্রত্যেকটা জিনিসই আমরা সার্চ করব। এরপরে হচ্ছে আমরা পেশেন্টটাকে ইনভেস্টিগেশন করে আমরা কজ ফাইন্ড আউট করব। সো এভাবে আমরা এটা লিখতে পারি। আবার যদি হচ্ছে একটি কোয়েশ্চেন আছে 35 ইয়ার্স ওল্ড পেশেন্ট প্রেজেন্ট উইথ আউটপেশেন্ট ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অফ কাফ অ্যান্ড পুরুলেন্ট স্পুটাম প্রোডাকশন ফর 2 উইকস। আমার মনে হয় যে এটা ওই আগের কোশ্চেনের মতো যেরকম ছিল ওভাবে লিখলেই হবে। এখন আরেকটি কোশ্চেন হচ্ছে যে এ হোয়ার what are the expected physical sign of a 40 years male presented with cough and profuse purulent sputum? তার মানে এইটা বলে দিছে যে একটা কাফ আছে এবং হচ্ছে প্রফিউজ পুরুলেন্ট স্পুটাম। এটা কিন্তু ইউজুয়ালি এটা একটা ব্রঙ্কিয়াক্টেসিস এর পেশেন্টের হয় অথবা লাং অ্যাবসেস এর পেশেন্টের হয়। তো এই লাং অ্যাবসেস আর ব্রঙ্কিয়াক্টেসিস এই ২ টা ফাইন্ডিংস ই আমরা এটা লিখে দিব। যে একটা ব্রঙ্কিয়াক্টেসিস এবং লাং অ্যাবসেস এর পেশেন্টের ক্লাবিং থাকবে। তো ফিজিক্যাল সাইন এর ভিতরে আমরা ক্লাবিংটাকে খুব গুরুত্ব সহকারে লিখব যে ক্লাবিং আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পেশেন্ট এনিমিক থাকতে পারে। এনিমিক থাকলে এনিমিক লিখবো। টেম্পারেচার যদি থাকে হাই গ্রেড ফিভার, টেম্পারেচার থাকলে টেম্পারেচার আমরা সেখানে মেনশন করব। আর হচ্ছে পেশেন্টের আ আমরা হচ্ছে আ চেস্টের ভিতরে একটা ক্যাভিটারি লাং লেশন এর যে ফাইন্ডিংস টা যেমন হচ্ছে পেশেন্টের ব্রেথ সাউন্ড হবে আ ব্রঙ্কিয়াল, ভোকাল রেজোনেন্স ট্রেমেটাস ২ টাই ইনক্রিজড করবে। এখানে কোর্স ক্রিপিটেশন থাকবে। আর হচ্ছে আ ট্রাকে অ্যাপেক্স বিট নরমাল থাকবে। মানে নট অল্টারড থাকবে। অল্টারড হবে না।
এগুলা থাকলে তাহলে আমরা হচ্ছে এটা ক্যাভিটারি লাং লেশন চিন্তা করব। আচ্ছা। আর হচ্ছে আ আরেকটা জিনিস হলো যে যদি পেশেন্টের হচ্ছে ব্রঙ্কিওস্টেসিস হয় তাহলে ফাইন্ডিংস টা কি হবে? তাহলে ইন্সপেকশন এ তেমন ফাইন্ডিংস থাকে না চেস্টের। পালপেশন এও তেমন ফাইন্ডিংস থাকে না। ফাইন্ডিংস পারকাশন এও অলমোস্ট নরমাল থাকে। পারকাশন এও কোনো সিগনিফিক্যান্ট কিছু থাকে না যেটাতে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে ব্রঙ্কিওস্টেসিস আছে। আমরা ব্রঙ্কিওস্টেসিস ডায়াগনোসিস করব হচ্ছে অস্কালটেশন করে। অস্কালটেশন এ ইউজুয়ালি আ আ লাংস এর বেইস এর দিকে ইউজুয়ালি ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। কোর্স ক্রিপিটেশন থাকে এবং কোর্স ক্রিপিটেশনটা অল্টারড উইথ কাফিং মানে কাফ দেওয়ার পরে এই 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 ক্রিপিটেশন গুলা অল্টারড হয়ে যায়। এই এই বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন থাকলে আমরা কিন্তু এটা ব্রঙ্কিওস্টেসিস চিন্তা করব। সো এইভাবে আমরা ব্রঙ্কিওস্টেসিস এবং লাং অ্যাবসেস এর ফিজিক্যাল ফাইন্ডিংস গুলাকে সেট করব এবং হচ্ছে পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন করে বুকের চেস্ট এক্স-রে তারপরে হচ্ছে আ আ এইচআর-সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, sputum for gram staining, sputum for culture sensitivity, sputum for AFB, sputum for gene expert এগুলা করে আমরা কিন্তু আমাদের যে স্পেসিফিক ডায়াগনোসিস সেদিকে যাব। এরপরের যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 30 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ রিকারেন্ট episode of productive cough for 2 years and digital clubbing. He had a history of pulmonary tuberculosis 5 years back. So, what investigation you would to confirm the diagnosis and expected findings? So, পেশেন্টের একটি ২ বছর ধরে কাশির হিস্ট্রি দিচ্ছে কাফ এবং সেখানে বলা হচ্ছে যে প্রোডাক্টিভ কাফ। তার মানে এটা ব্রঙ্কিওস্টেসিস হিস্ট্রির দিকে যাচ্ছে। সাথে ডিজিটাল ক্লাবিং থাকলে তো আমরা আরো 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 সিউর হয়ে যাব যে এটা ব্রঙ্কাইটিসিস এর দিকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে এবং তাছাড়াও আরেকটা হিস্ট্রি বলে দিয়েছে যে ইউজুয়ালি টিউবারকুলোসিস এর একটা হিস্ট্রি থাকে ব্রঙ্কাইটিসিস এর পেশেন্টকে। সো আমরা এটা ব্রঙ্কাইটিসিস এর কেস হিসেবেই আ ধরে নিচ্ছি এবং কি ইনভেস্টিগেশন দিয়েছে আ আ ইনভেস্টিগেশন দিয়ে আমরা এটাকে কনফার্ম করব। আমরা কনফার্ম যদি বলে তাহলে আমরা বলব HRCT স্ক্যান অফ দ্যা চেস্ট। তো HRCT স্ক্যান অফ দ্যা চেস্ট এ আমরা কি ফাইন্ডিংস পাই? ইউজুয়ালি আমরা এখানে আ রিং শ্যাডো পাই। আ রিং লাইক শ্যাডো এবং রিং লাইক শ্যাডো গুলো ইউজুয়ালি হচ্ছে আ বাইল্যাটারাল হয়, বেজ এর দিকে বেশি হয়। এই ফাইন্ডিংস গুলা যদি পাওয়া যায় তাছাড়া ব্রঙ্কাসটা ডাইলেটেড থাকে। অনেক ক্ষেত্রেই ব্রঙ্কিয়াল ট্রি টা ডাইলেটেড থাকে। ট্রাকশন ব্রঙ্কাইটিসিস যদি হয়। এই আবার কিছু ক্ষেত্রে কিন্তু ওই যেখানে রিং শ্যাডো আছে বা হচ্ছে বেইজ এর দিকে আছে, এগুলার পাশাপাশিও কিন্তু আমরা আরেকটি জিনিস পাই যে মাঝে মাঝে এগুলাকে সুপার ইম্পোজ নিউমোনিয়া থাকে মানে কনসলিডেশন এর ফাইন্ডিংস থাকে। অনেক ক্ষেত্রে এই ব্রঙ্ক এই ব্রঙ্কিওস্টেসিস ক্যাভিটির এইখানেও আ সাপুরেশন হয়ে লাং অ্যাবসেস এর আ আ থাকতে পারে। সো এই কয়েকটা ফাইন্ডিংস মিলেই কিন্তু আমরা ব্রঙ্কিওস্টেসিস ডায়াগনোসিস করতে পারি। তো এরপরে যদি একটি কোয়েশ্চেন আছে যে 30 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ রিকারেন্ট কাফ উইথ পুরুলেন্ট স্পুটাম ফর 2 ইয়ার্স ডিজিটাল ক্লাবিং। তো এটাও আমাদের মোস্ট প্রব ডায়াগনোসিস ব্রঙ্কিওস্টেসিস। ইনভেস্টিগেশনটা আমরা একটু আগে আলোচনা করেছি। আরেকটু যদি আমরা ভালো করে বলি যে ইনভেস্টিগেশন যদি বলে দেয় যে ব্রঙ্কিওস্টেসিস এর পেশেন্ট, তো এটা এই পেশেন্টের ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কি হবে? তাহলে এই পোরশনটা আমি একটু ভালো করে আলোচনা করি। যে একটি ব্রঙ্কাইটিসিস এর পেশেন্টের যদি আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা আগে একটা চেস্ট এক্স-রে এবং সিটি স্ক্যান করলাম, এইচআর-সিটি স্ক্যান অফ দ্যা চেস্ট। তারপরে আমরা স্পুটামের এবি গ্রাম স্টেনিং করব। স্পুটামের কালচার সেনসিটিভিটি করব। কারণ হলো যে ব্রঙ্কাইটিসিস কি অর্গানিজম দিয়ে হচ্ছে ইনফেকশনটা আ এটা আমাদের জানাটা খুব জরুরি। কারণ আ যদি হচ্ছে আমরা এই অর্গানিজম টা না জানতে পারি, তাহলে কিন্তু আমরা এটা ম্যানেজ করতে পারব না। সো আমরা স্পুটামের গ্রাম স্টেনিং করব, স্পুটামের কালচার সেনসিটিভিটি করব, স্পুটামের AB জিন এক্সপার্ট করব টু এক্সক্লুড পালমোনারি টিউবারকুলোসিস। তারপরে আমরা একটা কমপ্লিট ব্লাড টেস্ট করব, ব্লাড পিকচার। কমপ্লিট ব্লাড পিকচারে আমরা যেটা পাবো যে
WBC র পরিমাণ অনেক বেড়ে যাবে। WBC র পরিমাণ বেড়ে যাবে, নিউট্রোফিল এর পরিমাণ বেড়ে যাবে। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আমরা পাবো। তারপরে আমরা পেশেন্টকে ডায়াবেটিস আছে কিনা আরবিএস চেক করব, পেশেন্টের ক্রিয়েটিনিন চেক করব। পেশেন্টের আমরা আ পাশাপাশি হচ্ছে লিভার ফাংশন টেস্ট এগুলাও দেখব যেহেতু আমরা ম্যানেজমেন্ট করতে যাচ্ছি। আবার অনেক ক্ষেত্রে এই ব্রঙ্কাইটিসিস এর কজ ফাইন্ডিং আ করার জন্য আমরা এক্স-রে পিএনএস করি। করে আমরা দেখি যে সাইনোসাইটিস আছে কিনা বা ফ্রন্টাল যে সাইনাস গুলা সেগুলার এজেনেসিস আছে কিনা। কারণ আ অনেক ক্ষেত্রে কার্টিজেনার সিনড্রোমে কিন্তু ফ্রন্টাল সাইনাস গুলা এজেনেসিস থাকে এবং ডেক্সট্রোকার্ডিয়া অথবা সাইটাস ইনভার্টাস থাকে। তারপরে আমরা ব্রঙ্কাইটিসিস এর কজ ফাইন্ডিংস করার জন্য আমরা আ আ যে একটা ডায়াগনোসিস আছে যে আ ই আ ইমোটাইল সিলিয়া সিনড্রোম আ যেখানে বা সিলিয়ারি ডিসকাইনেসিয়া এগুলা কিন্তু আমরা ডায়াগনোসিস করার জন্য ওই যে স্যাকারিন টেস্ট করি। এগুলা শুধু নাম লিখলেই হবে। এগুলা ডিটেইলস আ আ দেয়ার দরকার নেই। তারপরে আমরা অনেক ক্ষেত্রে কনজেনিটাল গামাগ্লোবিনেমিয়া থাকে। এইজন্য আমরা ইমিউনোগ্লোবিন অ্যাসে করতে পারি। এগুলো শুধু এক কথায় নাম লিখলেই হয়। এরপরে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট এর জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে একটা ব্রঙ্কাইটিসিস ম্যানেজমেন্ট যে পেশেন্টকে আমরা হচ্ছে postural drainage দিব। Postural drainage is very much important for the bronchiectasis patient. So postural drainage আমরা কিভাবে দেই? ইউজুয়ালি চেস্ট ফিজিওথেরাপির মাধ্যমে প্রতিদিন মর্নিং এ আমরা এটা পেশেন্টকে এটাকে শিখিয়ে দিই। কিভাবে চেস্ট থেকে আ আ স্পুটামটাকে বের করতে হয়। এরপর হলো যে পেশেন্টকে একটা প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি দিব। প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি দিব। অনেক ক্ষেত্রে আমরা সিউডোমোনাস ইরাডিকেশন থেরাপি দেই। পেশেন্টটাকে আমরা অক্সিজেনেশন দিব। পেশেন্টকে আমরা ব্রঙ্কোডাইলেটর দিব। পেশেন্টকে আমরা ভ্যাকসিনেশন করব যাতে রিকারেন্ট ইনফেকশন না হয়। এই কয়েকটা পয়েন্ট যদি লেখা যায় তাহলেই হবে। এর চেয়ে ডিটেইলস আমার মনে হয় যাওয়ার দরকার নেই। আ ব্রঙ্কাইটিসিস এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরের একটি কোয়েশ্চেন হচ্ছে a 40 years old male presented with high fever and productive cough and left-sided chest pain for 15 days. Examination reveals repetition over the chest. So, how will you manage him? So, এটা আমরা ডিডির ভিতরে কি আনবো? আনবো হচ্ছে আমরা নিউমোনিয়া অ্যান্ড লাং অ্যাবসেস। আ টিউবারকুলোসিস ৩ নাম্বারে থাকবে। তো আমরা যদি এবং এটার ম্যানেজমেন্টটাও হবে অ্যাকর্ডিং টু দ্যা কজ। তো আগে আমরা ফাইন্ড আউট করব যে কি কারণে হচ্ছে তার হচ্ছে এই ইটা, এই প্রেজেন্টেশনটা। তো যদি লাং এ অ্যাবসেস হয়, তো লাং এ অ্যাবসেস এর ম্যানেজমেন্ট আমরা বলেছি। যদি নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার ম্যানেজমেন্ট আমরা বলেছি। টিবি হলে আমরা অ্যাকর্ডিং অ্যান্টি টিবি মেডিসিন দিব। সো এই কোয়েশ্চেনটা কিন্তু আমার মনে হয় যে আ লাং অ্যাবসেস এর দিকেই বেশি যায়। কিন্তু তারপরেও আমরা এই পেশেন্টের নিউমোনিয়া এবং লাং অ্যাবসেস দুটাকেই আমরা ডিডি তে রাখবো এবং ২ টার ম্যানেজমেন্টই আমরা ওভারঅল বলে দিব। আচ্ছা, এর এরপরে হচ্ছে আ টপিকসটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্স বা নিউমোথোরাক্স যদি আ আ রিটেন কোয়েশ্চেন এ আসে তাহলে এখান থেকে কি ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে বা কি ফিজিক্যাল ফাইন্ডিংস থাকতে পারে নিউমোথোরাক্স এর অথবা কি ট্রিটমেন্ট আমরা দিব নিউমোথোরাক্স এর সেরকম একটি কোয়েশ্চেন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলব যে টেনশন নিউমোথোরাক্স এর পেশেন্ট ইউজুয়ালি সিভিয়ার আম উম চেস্ট পেইন নিয়ে আসে। চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, কাফ এগুলা নিয়ে প্রেজেন্ট করে। এবং আমরা যদি হচ্ছে পেশেন্টের এক্সামিনেশন করি তাহলে পেশেন্ট আমরা কি পাই? সায়ানোসিস পেতে পারি, পেশেন্ট ডিজনিক পাই, পেশেন্টের ব্লাড প্রেশার পেশেন্টের হার্ট রেট অনেক বেশি থাকে, ট্যাকিকার্ডিয়া থাকে। এখন ফিজিক্যাল যখন চেস্ট এক্সামিনেশন করব তখন দেখব যে যদি টেনশন নিউমোথোরাক্স হয় তাহলে ট্রাকিয়া উইল বি শিফটেড টু দ্য অপোজিট সাইড। সো ট্রাকিয়া শিফটেড হবে অপোজিট সাইডে। আর যে চেস্ট মুভমেন্টটা ওই আ যে সাইডে আ নিউমোথোরাক্স আছে সেই সাইডে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হবে এবং ইন্টারকোস্টাল স্পেসটা ফুল থাকবে। তারপরে হচ্ছে অ্যাপেক্স বিট অ্যান্ড ট্রাকিয়াটা শিফটেড হয়ে যাবে অপোজিট সাইডে। শুধু এটাই না, এরপরে যখন আমরা পারকাস করব, পারকাশন নোটটা খুবই ইম্পোর্টেন্ট। এখন
নিউমোথরাক্স যদি থাকে তাহলে নিউমোথরাক্স এর ক্ষেত্রে আহ পারকাশন নোট হবে হাইপার রেজোনেন্ট। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ফাইন্ডিংস ইন কেস অফ নিউমোথোরাক্স। আবার হচ্ছে আমরা যখন অসকালটেশন করব ব্রেথ সাউন্ড সেম সাইডে কমে যাবে, ডিমিনিশড হবে এবং ভোকাল ফ্রিমোটাস এবং ভোকাল রেজোনেন্স দুটোই কমে যাবে। সো এটা দিয়ে কিন্তু আমরা যখন দেখব ব্রেথ সাউন্ড কমে যাচ্ছে, তারপরে হচ্ছে ভোকাল ফ্রিমোটাস রেজোন্যান্স কমে গেছে এবং পারকাশন নোট হাইপার রেজোনেন্ট, তখন আমরা বলব নিউমোথোরাক্স। আর আর যখন ট্রাকিয়া এবং অ্যাপেক্স বিট যদি শিফটেড হয়ে যায় অপোজিট সাইডে, তাহলে আমরা বলব টেনশন নিউমোথোরাক্স। আর যদি অ্যাপেক্স বিট অ্যান্ড ট্রাকিয়া যদি শিফট না হয়, তাহলে আমরা বলব শুধু নিউমোথোরাক্স। আর যদি নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট বলে, তাহলে ম্যানেজমেন্ট এক কথায় যদি আমরা বলি, তাহলে ওয়াটার সিল ড্রেনেজ। ওয়াটার সিল ড্রেনেজ করে আমরা নিউমোথোরাক্স ম্যানেজ করব। নিউমোথোরাক্স সম্বন্ধে আমার মনে হয় এতটুকু জানলেই হবে রিটেন এর জন্য। আর যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য আমরা পরে আলোচনা করব। ব্রঙ্কিয়াল কার্সিনোমা থেকে রিটেন এ অনেক কোয়েশ্চেন আসে। কারণ এটা একটি আ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নি আ টা টিউবারকুলোসিস এগুলা ডিডি তে কাছাকাছি তো। সো যে কোয়েশ্চেন এর ডিডি তে আ আ টিবি আসবে, সেই কোয়েশ্চেন এ আবার ব্রঙ্কিয়াল কার্সিনোমা চিন্তা করতে হবে। তো ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে কি, কি কোয়েশ্চেন হয়, যেমন কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ লাং ক্যান্সার। তো কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি পেশেন্টের? পেশেন্টের কমন প্রেজেন্টেশন হচ্ছে কিছু রেসপিরেটরি সিস্টেম এর প্রবলেম থাকে, কিছু সিস্টেমিক ফিচার থাকে, আর কিছু আদার সিস্টেমের ফিচার থাকে। তো আ আমরা আ কি পাবো রেসপিরেটরি সিস্টেমের? পেশেন্টের কাফ থাকবে, পুটাম প্রোডাকশন থাকতে পারে। পেশেন্টের কাফিং আউট অফ ব্লাড, কাফিং আপ ব্লাড হেমোপটাইসিস থাকতে পারে। তারপরে পেশেন্টের চেস্ট পেইন থাকতে পারে। আ পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে। তো এই কমন রেসপিরেটরি প্রবলেম নিয়ে পেশেন্ট আসে। সাথে সিস্টেমিক ওয়েট লস, পেশেন্টের ক্যাকেকশিক হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে পেশেন্টের ফিভার থাকে, লো গ্রেড ফিভার। তারপরে হচ্ছে পেশেন্টের হলো আ পেশেন্টের লস অফ অ্যাপিটাইট, অ্যানোরেক্সিয়া, নওশিয়া থাকে। তারপরে হচ্ছে পেশেন্ট হচ্ছে আ আ বলবে যে হচ্ছে তার আ অনেক ক্ষেত্রে বডি এক থাকতে পারে আ ডিউ টু বোন মেটাস্টেসিস। তারপরে আবার দেখা গেল যে পেশেন্টের আ অনেক ক্ষেত্রে হেপাটিক মেটাস্টেসিস থাকলে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আবার দেখা গেল যে পেশেন্টের অ্যাসাইটিস, প্লাল এফিউশন এগুলা নিয়েও আসে আ আ যে ডিউ টু মেটাস্টেসিস অফ দ্যা আ আ ব্রঙ্কিয়াল কার্সিনোমা। সো এই কমন প্রেজেন্টেশন গুলা যদি বলে, তাহলে আমরা এইভাবেই আগাবো। এরপরের একটি কোয়েশ্চেন যদি আসে যে হাউ এ কেস অফ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা মে প্রেজেন্ট, তো এটা হয়েই গেল। এই কোয়েশ্চেন নিয়ে তো এতক্ষণ আলোচনা করলাম। আচ্ছা, এরপরে এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা এটা যদি বলে, তাহলে আমরা আ কতগুলা আ আ বিষয় আমরা এখানে আলোচনা করব। এক্সট্রা পালমোনারি কি, কি হতে পারে ম্যানিফেস্টেশন? আ এক্সট্রা পালমোনারি কিছু ম্যানিফেস্টেশন আছে, যেমন ক্লাবিং, পেশেন্টের ক্লাবিং থাকতে পারে। তারপরে আ হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি, তার মানে রিস্ট জয়েন্টের এখানে সিভিয়ার পেইন এবং আ থাকে এবং অস্টিওআর্থ্রোপ্যাথি থাকে। এই ইয়ের ক্ষেত্রে। কি যেন বলে? এই ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে। সেটা একটা এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন। তারপরে হচ্ছে পেশেন্টের হলো আ আ সিয়াদ বলা হয় যে inappropriate secretion of আ আ ADH হরমোন। তো আ সিয়াদ যদি থাকে, তাহলে পেশেন্টের হলো হাইপোনাট্রিমিয়া থাকে। এগুলা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া থাকতে পারে এবং হাইপার ক্যালসিমিয়া থেকে দেখা যাচ্ছে যে পেশেন্টের আ পলিইউরিয়া, পলিডিপসিয়া এগুলা হয়। বোন পেইন হয়, এগুলা নিয়ে থাকতে পারে। আবার পেশেন্টের গাইনোকোমাসিয়া থাকতে পারে। এগুলাও ব্রঙ্কিয়াল কার্সিনোমার একটি প্রেজেন্টেশন হতে পারে। আ তাছাড়াও পেশেন্টের জন্ডিস, যদি লিভার মেটাস্টেসিস হয়, পেশেন্টের অ্যাসাইটিস, পেশেন্টের প্লালিফিশন এগুলা সবই কিন্তু আ আ এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন। বোন পেইন থাকতে পারে বোন মেটাস্টেসিস এর জন্য। এই প্রেজেন্টেশন গুলা লিখলেই হবে। আচ্ছা, এরপরে একটি কোয়েশ্চেন আমরা দেখছি যে a 20 years old male presented with irregular fever.
anorexia, weight loss, and occasional hemoptysis. How will you investigate him to arrive at diagnosis? তো এখানে কিন্তু বয়সটা খুব কম, ২০ বছর। তো ২০ বছরে আমরা malignancy মনে হয় আগে আনাটা কোনোভাবেই ঠিক হবে না। যেহেতু একটি পেশেন্টের আ আ ফিভার, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এবং অকেশনাল হিমোপটাইসিস আছে। তো আমরা ২০ বছর বয়সে আগে পালমোনারি টিউবারকুলোসিস টাকে আগে চিন্তা করব। পালমোনারি টিউবারকুলোসিস এর পাশাপাশি আমরা পেশেন্টের আ নিউমোনিয়া, লাং অ্যাবসেস এগুলাও মাথায় রাখবো। ব্রঙ্কিয়াকটেসিস, সিস্টিক ফাইব্রোসিস এগুলাকে আমরা মাথায় রাখবো আগে। কিন্তু আমরা এখানে হুট করে এই ব্রঙ্কিয়াল কার্সিনোমা লিখব না, কখনোই না। আ কারণ হচ্ছে এই বয়সে কি হয় ব্রঙ্কিয়াকটেসিস এবং হচ্ছে আ সিস্টিক ফাইব্রোসিস এই ডিজিজ গুলোও হয় যদি একটু লং হিস্ট্রি হয়। তো সেক্ষেত্রে ইনভেস্টিগেশন কিভাবে করব যে আমরা পেশেন্টটাকে ফিজিক্যাল এক্সামিনেশন করব। আ তার আগে হিস্ট্রি নিব। হিস্ট্রিতে তার কতদিন ধরে সিম্পটম, অনসেট অফ সিম্পটম, তার প্রোগ্রেস কিভাবে করছে সিম্পটম গুলা, তার এগুলার এই সিম্পটম গুলার সাথে রিলেভেন্ট কি, কি সিম্পটম আছে, ফিভার, ওয়েট লস, অ্যানোরেক্সিয়ার সাথে আ পেশেন্টের হচ্ছে স্পুটাম প্রোডাকশন আছে কিনা, আ এই জিনিসগুলো আমরা দেখব। পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, বাউল ব্লাডার হ্যাবিট এগুলো সবগুলা যখন হিস্ট্রি আমরা নিব, এরপরে ফিজিক্যাল এক্সামিনেশন করব। এক্সামিনেশন করে দেখব যে আমাদের কোনো ক্লু আছে কিনা। লিম্ফ নোড আছে কিনা, ক্লাবিং আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা এগুলা দেখব। ক্যাকিকটিক ক্যাকিকশিয়া আছে কিনা। আর তারপরে আমরা ইনভেস্টিগেশন এর ভিতরে কি করব? ইনভেস্টিগেশন আমরা আ একটা চেস্ট এক্স-রে করব, posterior anterior view সেখানে দেখব যে হচ্ছে পেশেন্টের প্যাচি অপাসিটি আছে, নাকি একটা কোনো ক্যাভিটারি লাং লেশন আছে, নাকি কনসোলিডেশন আছে। তারপরে আমরা পেশেন্টের সিটি স্ক্যান আমরা চেস্ট করব, করে দেখতে পারবো যে এখানে আ এই সেম ধরনের ফাইন্ডিংস গুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। পেশেন্টের স্পুটাম এ, বি, স্পুটাম ফর জিন এক্সপার্ট করব, স্পুটাম ফর কালচার সেনসিটিভিটি করব, গ্রাম স্টেনিং করব। করে আমরা নিউমোনিয়া, আ প্যারানিউমোনিক সেগুলাকে আলাদা করতে পারবো। আ পেশেন্টের হচ্ছে এগুলার সাথে লাং অ্যাবসেস কিনা সেটাও আমরা অ্যাসেস করতে পারবো। আবার হচ্ছে আ টিউবারকুলোসিস আছে কিনা সেটাও দেখতে পারবো। আ তার পাশাপাশি হচ্ছে আমরা আ পেশেন্টের যখন সিটি স্ক্যান করব, সিটি স্ক্যান করে কিন্তু আমরা ব্রঙ্কিওএক্টেসিস, সিস্টিক ফাইব্রোসিস এগুলা কিন্তু ডিফারেনশিয়েট করে ফেলতে পারবো। সো এই ইনভেস্টিগেশন গুলা খুবই ইম্পোর্টেন্ট। পাশাপাশি আমরা ওই যে কজ ফাইন্ড আউট করার জন্য অনেক ক্ষেত্রে যদি ব্রঙ্কিওএক্টেসিস হয় তাহলে আমরা আ যেভাবে আগাই আরকি যে আ পেশেন্টের কার্টিজেনার সিনড্রোম আছে কিনা, হাইপোগ্রামাগ্লোবিনেমিয়া আছে কিনা, আবার হচ্ছে প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া আছে কিনা। এইভাবে কিন্তু এটা আগাবো। এই কোয়েশ্চেনটা এখানে ব্রঙ্কিয়াল কার্সিনোমার ভিতরে থাকলেও আমরা কিন্তু এই পেশেন্ট গুলাকে ব্রঙ্কিয়াল কার্সিনোমা ডায়াগনোসিস করব না। আচ্ছা, তারপরে হচ্ছে হাউ উইল ইউ আ প্রসিড এ কেস অফ 45 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ হিমোপ্টাইসিস অ্যান্ড ক্লাবিং। এই পেশেন্টটার ক্ষেত্রে ইম্পোর্টেন্ট যে এই বয়সটা হচ্ছে 45, পেশেন্টের হিমোপ্টাইসিস আছে, পেশেন্টের হচ্ছে ক্লাবিং আছে। তো এই পেশেন্ট গুলার ক্ষেত্রে আমরা হচ্ছে আ এই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমাটাকে আগে আনবো। কারণ হচ্ছে এই পেশেন্টের হচ্ছে আ ক্লাবিং আছে এবং এতে ডিডি হিসেবে আমরা কি, কি রাখবো? অবশ্যই ব্রঙ্কিয়াকটেসিসটাকে রাখবো। কারণ ব্রঙ্কিয়াকটেসিস এর পেশেন্টেরও হিমোপ্টাইসিস হয়, ক্লাবিং থাকে। তো এই পেশেন্টের ইনভেস্টিগেশন এর ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে আগাবো। কিভাবে আগাবো? আমরা ১ম এ হচ্ছে আ একটি চেস্ট এক্স-রে করব। আগে সিবিসি করব। একটা সিবিসি করে দেখব যে পেশেন্টের হিমোগ্লোবিন কত আছে, ইএসআর কত আছে, ডব্লিউবিসির আ কত আছে, নিউট্রোফিল কত আছে, যে নিউট্রোফিলিক লিউকোসাইটিস আছে কিনা সেগুলো আমরা দেখব। পাশাপাশি হচ্ছে আমরা পেশেন্টের হাই ইএসআর যদি পাওয়া যায় তাহলে আমরা চিন্তা করব যে এই পেশেন্টের ম্যালিগন্যান্সি কিনা। এনিমিক যদি পেশেন্টের গ্রস এনিমিয়া থাকে তাহলেও আমরা ম্যালিগন্যান্সির দিকে চিন্তা করব। চেস্ট এক্স-রে করে দেখব যে কোনো মাস লেশন আছে কিনা। মাস লেশন থাকে ইউজুয়ালি ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে। তাছাড়াও আ ম্যালিগন্যান্ট প্লুরাল এফিউশন থাকে, ম্যাসিভ প্লুরাল এফিউশন থাকতে পারে, কোলাপস থাকতে পারে, লাং কোলাপস। এটা একটা ইম্পোর্টেন্ট ফাইন্ডিংস।
ইন কেস অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা। তো যদি লাং কোলাপস থাকে তাহলে আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা চিন্তা করতে পারি। তো এর পাশাপাশি আমরা বুকের সিটি স্ক্যান করে আমরা দেখবো এই ফাইন্ডিংস গুলাই যে লাংস এ কোনো মাসলেশন আছে কিনা, ক আ কোলাপস আছে কিনা, ইফিউশন আছে কিনা সেগুলা দেখবো। তারপরে আমরা আ উম ইন কেস অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমরা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি করি। ব্রঙ্কোস্কোপি করে আমরা দেখি যে কোথায় কোনো লাং লেশন আছে কিনা, মাস লেশন আছে কিনা। মাস লেশন থাকলে আমরা সেখান থেকে বায়োপসি নিবো। আর যদি দেখা যায় যে এটা সেন্ট্রাল লেশন এর ক্ষেত্রে ইউজুয়ালি মানে যেখানে হচ্ছে লেশনটা আ ট্রাকিয়ার খুব কাছাকাছি তাহলে সেক্ষেত্রে আমরা এটা ব্রঙ্কোস্কোপি করব। আর যদি পেরিফেরাল লেশন হয় মানে হচ্ছে লাং প্যারেনকাইমাতে লেশন আছে একটু পেরিফেরিতে তাহলে সেক্ষেত্রে আমরা সিটি গাইডেড এফএনএসি করে ব্রঙ্কিয়াল কার্সিনোমা ডায়াগনোসিস করতে পারি। সাথে স্পুটামের মেলিগন্যান্ট সেল দেখি আমরা। স্পুটামের মেলিগন্যান্ট সেল আমরা করতে পারি। আর হিস্টোপ্যাথোলজি তো করবোই বায়োপসি থেকে। তো আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা এভাবে ডায়াগনোসিস করতে পারি এবং অ্যাসোসিয়েটেড আমরা পেশেন্টের ইলেক্ট্রোলাইট, ক্যালসিয়াম, আল্ট্রাসাউন্ড, হোল অ্যাবডোমেন করে আমরা লিভার মেটাস্টেসিস আছে কিনা দেখি বা অ্যাবডোমেনের সিটি স্ক্যান করে আমরা দেখি যে অ্যাবডোমেনে বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড অথবা লিভারে লাং মেটাস্টেসিস হয়েছে কিনা। তো সেগুলো আমরা দেখতে পারি। পাশাপাশি হলো যে বনি স্ক্যান করি বনি মেটাস্টেসিস দেখার জন্য। সো এইভাবে ইনভেস্টিগেশন গুলা করে কিন্তু আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমাকে আ আমরা হচ্ছে ডায়াগনোসিস করতে পারি। তো যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি থাকে তো ব্রঙ্কিয়াল কার্সিনোমার সম্বন্ধে আমাদের আ গ্রসলি যেটা জানতে হয় যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা মানে হচ্ছে যে কয়েকটি ভ্যারাইটিস আছে যে স্মল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা। আ এর ভিতরে আ দেখা যাচ্ছে যে কিছু আছে লার্জ সেল কার্সিনোমা। এগুলার ভিতরে দেখা যাচ্ছে যারা স্মোকার তাদের বা মেল এদের হচ্ছে আ আ স্মল সেল কার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমা বেশি হয়। আর যারা ফিমেল নন স্মোকার তাদের অ্যাডিনোকার্সিনোমা বেশি হয়। আবার ম্যানেজমেন্ট যদি আমরা এস এ হোল ব্রঙ্কিয়াল কার্সিনোমার ম্যানেজমেন্ট বলি, তাহলে আমরা বলব যে পেশেন্টের জেনারেল ম্যানেজমেন্ট, পেশেন্টকে জেনারেল যে সিম্পটম গুলো আছে, সিম্পটম রিলিফ করব, পেইন কিলার দিব, অক্সিজেন দিব। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আ ব্রঙ্কোডাইলেটর দিব। এগুলা দেয়ার পরে কাশি কমানোর ওষুধ দিব। এগুলার যখন করব তারপরে স্পেসিফিক ম্যানেজমেন্ট এ যাবে। যদি আমরা আ একটা ম্যালিগন্যান্সির স্টেজিং করি আমরা। স্টেজিং করে আ স্টেজিং দেখে আমরা ম্যানেজমেন্টে যাই। যদি মেটাসটেসিস হয়ে যায় পেশেন্টের তাহলে আমরা অপশন হচ্ছে কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। আবার যদি দেখা যায় যে না মেটাসটেসিস হয়নি, একটা জায়গায় কনফাইন্ড আছে লাং ক্যান্সারটা, সেক্ষেত্রে সার্জিক্যাল রিসেকশন করা যায়। আমরা আ লোবেক্টমি বলি বা নিউমেক্টমি বলি। এভাবে আমরা এই ট্রিটমেন্ট করতে পারি। আ যদি আমরা গ্রসলি বলি ট্রিটমেন্ট হচ্ছে আ আ আ গ্রসলি বললে ট্রিটমেন্ট হচ্ছে আ আ কেমোথেরাপি, রেডিওথেরাপি, আ অ অ ইয়া কেমোথেরাপি, রেডিওথেরাপি অ্যান্ড সার্জারি। তো সার্জারি ইউজুয়ালি যদি আ হ্যাঁ, আ ল আ পেশেন্টের আর্লি স্টেজে ডায়াগনোসিস করা যায় তাহলে সার্জারি করা যায়। লোবেক্টমি, নিউমেক্টমি। কিন্তু যদি লেট স্টেজে হয় তাহলে কেমোথেরাপি, রেডিওথেরাপি দ্যাট ট্রিটমেন্ট অপশন। আর হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা তো ইউজুয়ালি আমরা ডায়াগনোসিস করি বলেই দিলাম যে আমরা ব্রঙ্কোস্কোপি করে ডায়াগনোসিস করি। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি এগুলা করে ডায়াগনোসিস করি। আবার অনেক ক্ষেত্রে আমরা যদি আ সার্ভাইকাল লিম্ফ নোড পাওয়া যায়, পেরিফেরাল লিম্ফ নোড পাওয়া যায়, তো লিম্ফ নোড বায়োপসি করেও আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা ডায়াগনোসিস করতে পারি। সো এগুলা ছিল আজকের রিটেন কোয়েশ্চেন। মনে হয় আজকের এখানে রিটেন কোয়েশ্চেন গুলা শেষ। রিটেন কোয়েশ্চেন আপাতত এইটুকুই ছিল। তো আমরা হচ্ছে আ চলে যাই আ ব্যাকে। হ্যালো? জি, স্যার। হ্যাঁ,
শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের রিটেন কোশ্চেনটা আলোচনা এখানে শেষ হয়েছে। আ তাহলে কি আমরা ওই লিঙ্কটা একটু স্টার্ট ভিডিও হ্যাঁ, তো আজকের যে টপিকস গুলা নিয়ে আলোচনা করলাম যে আজকে দেখা গেল যে এই আ ব্রঙ্কিয়াকটেসিস, পালমোনারি সাথে লাং অ্যাবসেস এবং টেনশন নিউমোথোরাক্স বা নিউমোথোরাক্স আর হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা নিয়ে আজকের রিটেন কোশ্চেন গুলো আলোচনা করলাম। তো আ রেজার কি কোনো কোশ্চেন আছে বা কোনো এই ব্যাপারগুলা সম্বন্ধে? না স্যার, কোনো প্রশ্ন নেই আজকে স্যার। ওকে, তাহলে আ আ তাহলে আমরা কিন্তু এই ৪ টি ভাগে ভাগ করে আমি খুব ফাস্ট বলে গেছি। কারণ হচ্ছে আ না হলে শেষ করা যায় না। তো আমি মোটামুটি যে ৪ টি ভাগে যে আমরা রেসপিরেটরি সিস্টেমের কোয়েশ্চেন গুলা ধরে আলোচনা করলাম। এগুলা থেকে কিছুটা মানে যদি কেউ সলভ করতে যায়, এগুলা যদি কেউ ফলো করে তাহলে একটা গাইডলাইন পাবে। আর বাকিটা হচ্ছে নিজে পড়াশোনা করে নিজের মতো করেই গুছিয়ে লিখতে হবে। কারণ রিটেন কোয়েশ্চেন গুলা আসলে এটা হুবহু সবসময় কমন পড়ে না যে একদম যা পড়ে গেছে ঠিক তাই। কিন্তু একই আ ধারার কোয়েশ্চেন থাকে। মানে যে কোয়েশ্চেন গুলো আমরা এতদিন আলোচনা করেছি, এই কোয়েশ্চেন এই প্যাটার্নের কোয়েশ্চেনই থাকবে। হয়তো হচ্ছে ওই কোয়েশ্চেন যেভাবে চেয়েছে ওইভাবে একটু আ গুছিয়ে লিখতে হবে আরকি। তো আমার মনে হয় যে আ যদি হচ্ছে আ আ আজকের মতো তাহলে আমরা রিটেন কোয়েশ্চেন এর এই পর্বটা এখানেই শেষ করি। নেক্সট পর্বে আমরা রেসপিরেটরি সিস্টেম এর অন্য কোনো পার্ট নিয়ে আলোচনা করব। রেজা? জি, অবশ্যই স্যার। জি স্যার। হ্যাঁ, জি। রেজাকে ধন্যবাদ রেজাকে স্যার। ধন্যবাদ এবং স্যার হচ্ছে আপনার সময় যারা দিয়ে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ এবং এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে যারা আমাদের লিসেনার আছে সবাইকেই ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। রেজা, জি, গুড নাইট। জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু ওকে, আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।